আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। অবশ্য ভালো না থেকে কোনো উপায় আছে কি? সাধারণ জ্ঞানের প্রশ্নটা যেমন হয়েছে, তোমাদের তো নিশ্চয়ই ভালো থাকার কথা। আর আমি আশা করছি তোমরা সম্পূর্ণ পরীক্ষাটা খুব ভালো মতো দিয়েছো এবং খুব সুন্দর একটা রেজাল্টের জন্য অপেক্ষা করছো। যেহেতু পরীক্ষাটা শেষ, তাই পরীক্ষার যে প্রশ্নের সমাধান, সেই সমাধানটা নিয়ে এলাম। তোমরা তো পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছো। এখন সমাধানটা করে দেখি, আর তোমরা আমার সমাধানের সাথে মিলিয়ে দেখো তোমাদের সাধারণ জ্ঞানে কত নাম্বার আসছে। তো চলো শুরু করা যাক সাধারণ জ্ঞানের কোশ্চেন সলভ। তো চলো দেখি। দেখো, আমাদের যে 30টা প্রশ্ন ছিল, সেই 30টা প্রশ্নের মধ্যে বেশ কয়েকটা সেট ছিল। সেটগুলোর মধ্যে আমার হাতে যে সেটটা এসেছে, সেই সেটটাতে প্রথম মানে সেই সেটটাতে যেই সিরিয়াল নিয়ে প্রশ্নগুলো ছিল, এখানে কিন্তু সেই সিরিয়াল নিয়েই প্রশ্নগুলো দেয়া আছে। তো দেখো, আমার হাতে যেই সেটটা ছিল সেই সেটটাতে এইভাবে ছিল: বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? দেখো, তোমাদেরকে আমি কিন্তু এটা বেশ কয়েকবার পড়িয়েছি। বিখ্যাত ট্রয় নগরী, ট্রয় নগরীর কথা পড়িয়েছি, সাথে হেলেনের কথা পড়িয়েছি। হেলেনের জন্য ট্রয় নগরী যে হেলেনের জন্য ট্রয় নগরী যে ধ্বংস হয়েছে, এবং এই ট্রয় নগরীর সম্পূর্ণ ইতিহাস গ্রিস নাকি তুরস্ক, এই দুইটা দেশের মধ্যেই হচ্ছে কনফিউশন। ফ্রান্স আর ইটালি এখান থেকে প্রথমেই বাদ যাবে, ফ্রান্স আর ইটালি। আর বলেছিলাম, যখন পড়িয়েছি তখন বলেছিলাম যে ট্রয় নগরীর বর্তমান অবস্থান হচ্ছে তুরস্কতে। ট্রয় নগরীর বর্তমান অবস্থান হচ্ছে যে তুরস্কতে, তার মানে গ্রিসের আনসারটাও হবে না, বর্তমান অবস্থান হচ্ছে এটার তুরস্কতে। তো প্রথমটার আনসার হচ্ছে বি। তারপরে আমরা দ্বিতীয়টা দেখি। পরপর 3-4টা কোশ্চেন এখানে এসেছে সভ্যতার থেকে। তোমাদেরকে সভ্যতার জিনিসটা আমি খুব বেশি হাইলাইটস করেছিলাম। আসলেও যখন হাইলাইটস করেছিলাম তখনও জানতাম না যে সভ্যতার থেকে 3টা কোশ্চেন আসবে। আমি বারবার রিপিট করেছিলাম যে একটা কোশ্চেন আসবে, কিন্তু সৌভাগ্যক্রমে এই কোশ্চেন এখানে এসেছে 3টা। চলো আমরা 3টা কোশ্চেন একটু দেখি। প্রথমটা আসছে, মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত কোন দেশ? দেখো, মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতাটা হচ্ছে ইতিহাসের প্রথম সভ্যতা। এটা কি? এটা হচ্ছে যে ইতিহাসের প্রথম সভ্যতা। এটা গড়ে উঠেছিল টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী। টাইগ্রিস আর ইউফ্রেটিস হচ্ছে ইংরেজি নাম, আর বাংলা নাম হচ্ছে দজলা ও ফোরাত নদী। ঠিক আছে, দজলা ও ফোরাত নদী, এই দুইটা নদীর মধ্যবর্তী অবস্থানে বা মধ্যবর্তী স্থানে, এই দুইটা নদীর স্থান বা এই দুইটা নদীর অবস্থান হচ্ছে বর্তমান ইরাকে। ঠিক আছে, এই দুইটা নদীর অবস্থান হচ্ছে বর্তমান কোথায়? বর্তমান ইরাকে। তার মানে ইতিহাসের প্রথম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে? ইতিহাসের প্রথম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে যে ইরাকে। ওকে, তারপরে আসি, হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? দেখো, এই প্রশ্নটা আমাদের বছর রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এছাড়াও ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো অনেকদিন ধরে হচ্ছে, অন্তত 5বার আমি কোশ্চেন ব্যাংকে দেখছি এই প্রশ্নটা। আমি তোমাদেরকে বলেছি খুব কমন, খুব চেনা একটা প্রশ্ন। সভ্যতার প্রশ্নের মধ্যে খুব চেনা একটা প্রশ্ন, সেটা হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার। দেখো, আমি যখন তোমাদেরকে এই সভ্যতাগুলো পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে সভ্যতাগুলোর যে আবিষ্কার আছে, সেই আবিষ্কার থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তুমি মনে করে দেখো সেই ক্লাসের কথা, আরো 2 মাস 3 মাস আগে যখন সভ্যতা পড়িয়েছিলাম। তো হায়ারোগ্লিফিক হচ্ছে যে মিশরীয় সভ্যতা। কারণ আম, আমি যখন পড়িয়েছিলাম তখন এটাও বলেছিলাম যে প্রাচীনকালে মিশরীয় এবং গ্রিকরা, এরা হচ্ছে ইতিহাসে প্রচুর সমৃদ্ধ ছিল। তাদের জ্ঞান খ্যাতি বা হচ্ছে অর্জন বা কোনো কিছু হচ্ছে যে উদ্ভাবন, এই জিনিসগুলোর জন্য মিশরীয় এবং গ্রিকরা খুব বেশি হচ্ছে ইতিহাসে পরিচিত। তো এইখানে হচ্ছে মিশরীয় সভ্যতাই কি? মিশরীয় সভ্যতাই এই প্রাচীন লিখন পদ্ধতি যেটা হায়ারোগ্লিফিক নামে পরিচিত, সেই হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতির আবিষ্কারক। ঠিক আছে, আচ্ছা। তো 3টা প্রশ্ন গেল, আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নতে যাই। দেখি, শাহে বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? দেখো, শাহে বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল, এই কোশ্চেনটাও রিপিট কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর বেশ কয়েকটা রিপিট কোশ্চেন আসছে, সেই রিপিট কোশ্চেনগুলো আমি দেখাই দিব তোমাদেরকে। তো আগামীতে যারা পরীক্ষা দিবা, মানে আগামী 2026 সালে যারা পরীক্ষা দিবা, তাদের জন্য এই ব্যাপারগুলো ধরে
রিপিট কোশ্চেন সহ পড়ে, কোশ্চেন ব্যাংক পড়ে কিভাবে প্রিপারেশনটা নিবা সেটার জন্য সুবিধা হবে। দেখো, শাহে বাঙ্গালা এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি ছিল। ঠিক আছে, শাহে বাঙ্গালা কার উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, তারপরে আসি আমরা স্টারলিংক একটি। দেখো, স্টারলিংক নিয়ে বর্তমান সময়ে বলতে বিগত 6 মাস বা 1 বছরে আমাদের দেশে খুব বেশি আলোচনা হয়েছে। ঠিক আছে, কেন আলোচনা হয়েছে তোমরা জানো? স্টারলিংক হচ্ছে যে বর্তমানে একটা প্রতিষ্ঠান, যার মালিক হচ্ছে কে? যার মালিক হচ্ছে সাউথ আফ্রিকান, নামটা কি যেন ভুলে গেলাম। স্টারলিংকের মালিক হচ্ছে যে ওই যে সাউথ আফ্রিকান যে এটা আছে, নামটা এখন মনে আসতেছে না। তো উনার প্রতিষ্ঠান হচ্ছে স্টারলিংক, আর স্টারলিংক হচ্ছে যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, স্টারলিংক কি প্রতিষ্ঠান? স্টারলিংক হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। আগামী 2026 সালের মধ্যে হয়তো এই স্টারলিংক হচ্ছে যে 2000 বাংলাদেশে চলে আসবে, এরকম একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, স্টারলিংক 2026-এ বাংলাদেশে আসার একটা বড় সম্ভাবনা আছে। তো এই স্টারলিংক নিয়ে বাংলাদেশের পত্র-পত্রিকা বা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু বর্তমানে বিগত 6 মাস 1 বছরে প্রচুর পরিমাণ আলোচনা ছিল। তো এই প্রশ্নটাও আসা একটা স্বাভাবিক কোশ্চেন, যদিও তোমাদের দেখে মনে হতে পারে এই স্টারলিংকের প্রশ্নটা একটা আইসিটির কোশ্চেন, কিন্তু এটা আসলে আইসিটির কোশ্চেন না, এটা একটা সাম্প্রতিক কোশ্চেন হিসাবে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, যারা সাম্প্রতিকের জন্য যারা পেপার পত্রিকা পড়েছে তারা কিন্তু এই প্রশ্নটা খুব সুন্দর করে আনসার করতে পারবে। ঠিক আছে, এই সাম্প্রতিকের জন্য যারা পেপার পত্রিকা পড়েছে, আমি বলেছিলাম সাম্প্রতিকের জন্য পেপার পত্রিকার প্রথম পেজ এবং শেষ পেজ, এই দুইটা পেজ খুব ভালো করে পড়তে। তো তোমরা যারা পড়েছো এই স্টারলিংকের ব্যাপারটা খুব সুন্দর করে রিলেট করতে পারবে আশা করছি। তারপরে আসি সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে। দেখো, আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে 30টা প্রশ্নের মধ্যে সবচেয়ে কনফিউজিং যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা হচ্ছে এটা। দেখো, বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা নিয়ে বিগত 3 বছর আগে যখন আমি পরীক্ষা দিই তখন বেশ আলোচনা ছিল। কারণ 2021 সালে নতুন সিলেবাস যখন প্রণয়ন করা হয় তখন এই বিবর্তনবাদ তত্ত্ব, মানে ওই বানরের থিওরি, বানর থেকে যে মানুষের আবির্ভাব, এই থিওরি নিয়ে কিন্তু খুব সারা দেশের পেপার পত্রিকা বলো বা দেশের গুণীজন বলো প্রচুর লেখালেখি, প্রচুর কথা হয়েছে, প্রচুর টকশো হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ওইটার জনক হচ্ছে চার্লস ডারউইন। ঠিক আছে, কোনটা? বিবর্তনবাদ তত্ত্বের জনক হচ্ছে কে? চার্লস ডারউইন। কিন্তু প্রশ্নটা তো করছে সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের জনককে। ঠিক আছে, সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব জনক হচ্ছে যে হারবার্ট স্পেন্সার। ঠিক আছে, সামাজিক বিবর্তনবাদ যেটা, সেটার হচ্ছে যে হারবার্ট স্পেন্সার। এই জন্য বলি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সবগুলা দাগাতে হয় না, বা দাগানোর সময় একটু খেয়াল করে তারপর দাগাতে হয়। এই প্রশ্নটা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্নটাতে একটা মাইনাস মার্কিং নিয়ে আসছে, আমার মনে হয় পার্সোনালি। তারপর দেখি নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত। দেখো, ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত, অর্থনীতির সাথে তো বেশ কিছু ব্যাপার সম্পর্কিত, বেশ কিছু মানে অর্থনীতির 7 রঙা অর্থনীতি পড়িয়েছিলাম তোমাদেরকে আমি, যখন অফলাইনে পড়িয়েছি বা অনলাইনে পড়িয়েছি, সব জায়গায় পড়িয়েছি এই ব্যাপারটা। 7 রঙা অর্থনীতি, 7 রঙা অর্থনীতির মধ্যে সবুজ অর্থনীতি, কৃষি ভিত্তিক অর্থনীতি, তারপরে হচ্ছে বাদামি অর্থনীতি, বায়ু দূষণের সাথে জড়িত, তারপরে হচ্ছে কালো অর্থনীতি, দুর্নীতির সাথে বা মানি লন্ডারিং এর সাথে জড়িত। এইগুলোর মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ব্লু অর্থনীতি। ব্লু অর্থনীতি মানে হচ্ছে নীল অর্থনীতি। দেখো, সমুদ্রের পানি নীল না? সমুদ্রের পানি তো নীল। এই সমুদ্রের পানিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে কি বলে? সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকেই হচ্ছে যে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বলা হয়। ঠিক আছে, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বলা হয়। এটা হচ্ছে সমুদ্র সম্পদ। ঠিক আছে, সমুদ্র সম্পদ কোনটার সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদের সাথে সম্পর্কিত, সেটা মৎস্য থেকে শুরু করে সমুদ্রের যে কোনো সম্পদ। এরপরে আসি, দেখো, 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে?
আমরা বিগত 15 বছর বা 20 বছরের কোশ্চেন যদি আমরা ঘাটাঘাটি করি, যখন 60 নাম্বারের কোশ্চেন আসতো, যখন 30 নাম্বারের কোশ্চেন আসতো, দুইটা সময়ের কোশ্চেনই যদি ঘাটাঘাটি করি, তাহলে একটা জিনিস সব সময় দেখতে পাবো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশ্ন অলওয়েজ ছিল, কখনোই মিস যায় নাই। কিন্তু গত বছর 2023 সালে একটা বছর কিন্তু মিস চলে গিয়েছিল। তো আমি বলেছিলাম গত বছর আনফরচুনেটলি একটা মিস গেছে, কিন্তু এই বছর মিস যাওয়ার কোনো সুযোগ নাই। সো এই বছর কিন্তু মিস করে নাই, কিন্তু এই প্রশ্নটা আসছে ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাকে একত্রিত করে প্রশ্নটা করা। 12 ভূঁইয়াদের মধ্যে ঈশা খাঁর কবর হচ্ছে কোথায়? ঈশা খাঁর কবর হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, ওই যে দোয়েল চত্বরের একটু আগে ওখানে। আচ্ছা, তারপরে 9 নম্বর প্রশ্নে আসি আমরা। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? এই প্রশ্নটা নিয়ে আশা করি আমার কাছে যারা পড়েছো তাদেরকে নতুন করে বলার আর কোনো কিছু নেই। আমি আশা করি তাদেরকে নতুন করে বলার কিছু নেই। কারণ এই ইতিহাসের ফ্যাসিবাদের জনক এই জিনিসটা আমি যতবার পড়িয়েছি ততবার একটা মানুষকে স্মরণ করে আমি বেশ কিছু সুন্দর, সুন্দর কথা বলেছি। সেই মানুষটা হচ্ছে যে বেনিতো মুসোলিনি। ঠিক আছে? সেই মানুষটাকে বেনিতো মুসোলিনি ইটালির স্বৈরশাসক ছিলেন, ইটালির প্রধানমন্ত্রীও ছিলেন। ঠিক আছে? ইটালির প্রধানমন্ত্রী এবং স্বৈরশাসক। ঠিক আছে? এই ইটালির প্রধানমন্ত্রী এবং স্বৈরশাসক উনিই হচ্ছে ফ্যাসিবাদের জনক। উনাকেই ফ্যাসিবাদের জনক বলা হয়। ওকে, এই প্রশ্নটা প্রেডিক্টেবল, মানে আমি খুব করে বলেছিলাম এই প্রশ্নটা হয়তো আসবেই। ঠিক আছে? তো তোমরা যারা আমার ক্লাস করেছো তারা রিলেট করতে পারছো যে এই প্রশ্নটা আসবেই, আমি বলেছিলাম। তারপরে দেখি 10, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? দেখো, জাতিসংঘের বিশ্ববিদ্যালয় আছে দুইটা। ঠিক আছে? ওই দুইটা কিন্তু আমরা খুব সুন্দর করে পড়িয়েছি। একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে কোস্টারিকাতে, সেটার নাম হচ্ছে শান্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? আর অপরটা হচ্ছে যে টোকিওতে। টোকিওতে মানে হচ্ছে জাপানে। আর শান্তি বিশ্ববিদ্যালয় যদি বলতো জাতিসংঘর এখানে যদি বলতো হচ্ছে শান্তি, তাহলেই হতো কোথায়? কোস্টারিকা হতো। তাহলে হতো কি? কোস্টারিকা। ওকে, তারপরে 11 নম্বরে আসি। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ, বা রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? দেখো, এইখানে আন্তর্জাতিক রাজনীতি বোঝার ব্যাপার আছে। তোমাদেরকে আমি ক্লাসে একটা জিনিস চেষ্টা করেছি যেন তোমরা আন্তর্জাতিক রাজনীতিটা বুঝো কিছুটা হলেও। আমি ক্লাসে রাশিয়াপন্থী এবং ইউএস পন্থী এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম। তোমরা অনেকে হয়তো একটু মাঝে মধ্যে বিরক্ত হতা যে এই ব্যাপারগুলো নিয়ে কেন আলোচনা করছে। দেখো, এই ব্যাপার থেকে প্রত্যক্ষভাবে প্রশ্ন না আসলে পরোক্ষভাবে কিন্তু কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা কিভাবে আসছে দেখো, তোমরা সবাই তো জানো আলোচনা করার ফলে বা অন্যভাবে, অন্য কোনো না কোনোভাবে তো জানো যে বর্তমান বিশ্বে দুইটা মহাশক্তির দিকেই বাকি সকল দেশ ধাবিত হয়েছে। একটা মহাশক্তি হচ্ছে ইউএসএ, আর একটা মহাশক্তি হচ্ছে যে রাশিয়া বা রাশা। সো এই দুইটা মহাশক্তির মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তোমরা সরাসরি জানো যে ইউক্রেনকে সরাসরি সমর্থন দিয়েছে ইউএসএ। ঠিক আছে? ইউক্রেনকে সমর্থন দিয়েছে ইউএসএ। আর কারণ অপর সাইডটা হচ্ছে রাশিয়া, রাশিয়ার যেই সাইডে তার অপর সাইডেই তো ইউএসএ থাকবে। তো ইউক্রেনকে ইউএসএ সমর্থন দেওয়ার পরে যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ। তার মানে বুঝতে হবে যে এইখানে রাশিয়াকে সমর্থন করে নাই কোন দেশ। তার মানে হচ্ছে যে ইউএসএ পন্থী দেশ কোনটা? ইউএসএ পন্থী দেশ যেটা, সেইটাই হচ্ছে কি রাশিয়াকে সমর্থন করবে না। তো দেখো এইখানে আছে হচ্ছে চীন। চীন কি ইউএসএ পন্থী? চীন ইউএসএ পন্থী না। তারপরে হচ্ছে বেলারুশ। বেলারুশ হচ্ছে রাশিয়ার সীমান্ত ঘেঁষা একটা দেশ, ছোট্ট একটা দেশ রাশিয়ার তুলনায়, এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে থাকা একটা দেশ। তার মানে বেলারুশও এইটা সমর্থন করবে না। আর তোমরা খুব ভালো করেই জানো যে উত্তর কোরিয়ার সাথে আমেরিকার বা ইউএস এর কেমন সম্পর্ক। কিম জং উনের বক্তব্য শুনলেই আমি আশা করছি যে তোমরা বুঝতে পারো যে কিম জং উন মানে উত্তর কোরিয়ার সাথে আমেরিকার কেমন সম্পর্ক। তার মানে রাশিয়াকে সমর্থন করবে না কে? উত্তর কোরিয়া সমর্থন করবে না, চীনও করবে না। বাকি থাকে হচ্ছে হাঙ্গেরি। ঠিক আছে? এটাও পূর্ব ইউরোপের একটা দেশ, তবে রাশিয়াকে সমর্থন করেছে, সমর্থন করেনি। ঠিক আছে? তার মানে হচ্ছে যে এটা আমেরিকা পন্থী ছিল হাঙ্গেরি। হাঙ্গেরি হচ্ছে যে ইউক্রেনকে সমর্থন করেছিল। ঠিক আছে? সো এইখানে আনসার হচ্ছে হাঙ্গেরি। তারপরে 12 নাম্বার আসি।
যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? দেখো, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন গিয়েছে। সো আমি বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে একটা প্রশ্ন অবধারিত, আসবেই, এরকম প্রশ্ন। সো আসবেই যেহেতু বলেছিলাম, সেহেতু দেখো বলছে হচ্ছে যে ওল্ড অ্যান্ড পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি। ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড পার্টি। গ্র্যান্ড ওল্ড পার্টির মধ্যে প্রথমে আছে হচ্ছে গ্রিন পার্টি, এই নামে কোনো দল নাই, বাদ। রিপাবলিকান পার্টি দল আছে, ডেমোক্রেট পার্টি দল আছে, কনস্টিটিউশন পার্টি এই নামেও কোনো কি নাই, দল নাই। সো এই দুইটা দুইটা অপশন অলরেডি আমাদের মাইনাস চলে গেল, বাকি থাকে দুইটা, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা হচ্ছে ডেমোক্রেট পার্টি। ঠিক আছে, এখন দেখো রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেট পার্টি এই দুইটার মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করেছিল কোন দেশ? যুক্তরাষ্ট্রের নির্বাচনে মানে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টি এই দুইটা পার্টির মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করেছিল আসলে কোন দলটা? ডেমোক্রেট নাকি রিপাবলিক? দেখো, জয়লাভ করেছিল হচ্ছে রিপাবলিকান পার্টি, আর ডেমোক্রেট পার্টি হচ্ছে যে পরাজিত। আর পরাজিতদেরকে কেউ কখনো কি করে না, পরাজিতদেরকে কেউ কখনো মনে রাখে না। সো প্রশ্নটার উত্তর হবে রিপাবলিকান পার্টি। এই রিপাবলিকান পার্টি হচ্ছে আমেরিকার বর্তমান ক্ষমতাধর পার্টি, উনারাই বা এই রিপাবলিকান পার্টি গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত। তারপরে আসি 13 নাম্বার। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য কতজন? এটাও খুব এক্সপেক্টেড একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আসবে বলে আমরা আশা করতেছিলাম। ঠিক আছে, উপদেষ্টা পরিষদ নিয়ে যদি প্রশ্ন আসতো, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসার সম্ভাবনা ছিল সেটাই আসছে। সো এইখানে কোনো কনফিউশন নাই, এটা একটা সাম্প্রতিক কোশ্চেন, 4 জন। ওকে, তারপরে আমরা 14 নম্বরের দিকে চলে যাই। 14 নম্বরে আছে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতিকে? বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, এটাও রিসেন্ট কোশ্চেন। সৈয়দ মাহমুদ হোসেন 25তম প্রধান বিচারপতি। যেগুলা হচ্ছে রিসেন্ট কোশ্চেন ওগুলা ক্ষেত্রে অপশনগুলা বিবেচনা করার বা ওইরকম বিবেচনা করার বলে কোনো দরকার আছে বলে মনে করছি না। তারপরে 15তম আসি, আমি রাষ্ট্র এটি কার উক্তি? দেখো, আমি রাষ্ট্র এটি কার উক্তি? এটা রাজা চতুর্দশ লুই, ঠিক আছে, ফরাসি শাসক রাজা চতুর্দশ লুই, উনার উনার কথা হচ্ছে যে আমি রাষ্ট্র, তোমরা যদি আমাকে পড়ো, আমাকে জানো, আমাকে নিয়ে স্টাডি করো, আমাকে নিয়ে গবেষণা করো, তাহলে তোমরা রাষ্ট্রের সম্পূর্ণ ধারণাটা পাবে। ঠিক আছে, এইটা ছিল উনার উক্তি। ঠিক আছে, উনার উক্তি ছিল কি, আমি রাষ্ট্র, মানে রাষ্ট্রের ভিতর যা কিছু গুণাবলী থাকা দরকার আমার ভিতর সবকিছু আছে, তোমরা আমাকে ফলো করো, আমি রাষ্ট্রের সবকিছু কি করতে পারবো, রাষ্ট্রের যা যা দেওয়ার আছে আমি সবকিছু দিতে পারবো। এইরকম একটা ধারণা ছিল রাজা চতুর্দশ লুইয়ের। সেই ধারণার থেকেই আমি রাষ্ট্র এই উক্তিটা উনি দিয়েছিলেন, বা এই উক্তিটা হচ্ছে রাজা চতুর্দশ লুইয়ের। তারপর আসি, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠীও এমন একটা টপিক, যেই টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 ইয়ার মানে লাস্ট 20 বছর ধরে আসছে। সো এই টপিকের মধ্যে কিন্তু গত বছর আসে নাই। আমি বলছিলাম যে গত বছর যদি না এসে বাই এনি চান্স যদি মিস্টেক হয়, মিস হয়, এই বছর অবশ্যই আসবে। তার মধ্যে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে 3-4টা জিনিস সবচেয়ে কমন। সেই কমন জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে তাদের উৎসব, উৎসব, 2 হচ্ছে বসবাস, 3 হচ্ছে তাদের ধর্ম। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্য থেকেই উপজাতিদের কোশ্চেনগুলা সবসময় এসে থাকে। আর পাঙ্গন এবং লাউয়া, ঠিক আছে, পাঙ্গন এবং লাউয়া এই দুইটা হচ্ছে, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে সেই নৃগোষ্ঠীগুলোর মধ্যে মুসলমান নৃগোষ্ঠী, ধর্মে মুসলিম নৃগোষ্ঠী কোন দুইটা? পাঙ্গন এবং লাউয়া। তারপর দেখো, 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল? আমি আশা করছি যে এই প্রশ্নটা নিয়ে
অন্তত কারোর কোনো সংশয় থাকার কথা না। কারণ মুক্তিযুদ্ধ যখন আমরা পড়েছি, আমরা জানতাম, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কনফিউশনে ছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টর আছে সেই সেক্টর নিয়ে কিন্তু আমরা কখনো কোনো কনফিউশনে ছিলাম না। আর এটাই একমাত্র সেক্টর, এই কথাটা আমি বারবার বলেছি, যেই সেক্টরটাতে কোনো সেক্টর কমান্ডার ছিল না। সেই সেক্টরটা হচ্ছে কোনটা? সেই সেক্টরটা হচ্ছে যে 10 নাম্বার সেক্টর। ঠিক আছে? যেই সেক্টরে নৌবাহিনীর অধীনে ছিল। সবাই সবাই হচ্ছে সেক্টর কমান্ডার ছিল এখানে। কোনো নির্দিষ্ট করে সেক্টর কমান্ডার ছিল না। আচ্ছা, এখন হঠাৎ করে 17 নাম্বার কোশ্চেনে এসে আমার পিছনের একটা কোশ্চেনের মনে আসছে, যেটা হচ্ছে যে স্টারলিংক, এটা মনে আসতেছিল না তখন, এটা হচ্ছে ইলন মাস্ক। ঠিক আছে, ইলন মাস্ক, এটা আমার মনে আসতেছিল না তখন, মনে আসতেছিল না, কিন্তু হঠাৎ করে মনে আসছে। এরকম অনেক সময় হয় পরীক্ষার হলে, তোমাদের সাথে এমন হয় নাকি সেটা আমাকে একটু জানাবা। তারপরে আসি, 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি কি? দেখো, 1912 সালে টাইটানিকের যে রূপ ছিল, টাইটানিক যেখানে ডুবেছিল, ঠিক আছে, সেই জায়গায় ধ্বংস, আরেকটা ধ্বংস হয়, সেটা হচ্ছে ডুবোজান। টাইটান ছিল কি একটি? টাইটান ছিল হচ্ছে ডুবোজান। এটা এটাও সাম্প্রতিকের মধ্যেই একটা কোশ্চেন, 2023, 24, 25, মানে 25-এর তো মাত্র জানুয়ারি। সো এইটা হচ্ছে 24, 25 সাম্প্রতিক একটা কোশ্চেন। টাইটান একটা ডুবোজান ছিল। তারপরে আসি 19 নাম্বার কোশ্চেন, মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া, এই অ্যান্সারটা হবে না। বেনজির ভুট্টো, শিরিন এবাদি, আর মেঘবতী সুকর্ণপুত্রী। ঠিক আছে, উনি ছিলেন হচ্ছে যে সুকর্ণপুত্রী, উনি ইন্দোনেশিয়ার, কিন্তু প্রথম না। প্রথম হচ্ছে যে পাকিস্তানের বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো কোন দেশের? পাকিস্তানের। ডটার অফ ইস্ট বলা হয়। ঠিক আছে, পশ্চিমে, সরি, পূর্বের ডটার বলা হয় ওনাকে। ঠিক আছে, ডটার অফ ইস্ট বলা হয়। তারপরে 20 নম্বরে আমরা আসি, অলিম্পিকের পতাকার 5টি চক্র প্রতিনিধিত্ব করে। 5টি চক্র অলিম্পিকের পতাকায়, তোমরা দেখবা যে অলিম্পিকের পতাকায় এইরকম 5টি কি আছে, এরকম 5টি হচ্ছে যে রিং আছে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে অলিম্পিক রিং। ঠিক আছে, তো এই অলিম্পিক রিং প্রতিনিধিত্ব করে। তোমাদেরকে আমি বলছিলাম যে আমি যখন চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, তখন এই কোশ্চেনটা আসছিল যে অলিম্পিক রিং আসলে কয়টা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এটা পড়ানোর সময় বিশ্লেষণ করে দিছিলাম যে অলিম্পিক রিং কয়টা। অলিম্পিক রিং 5টা, এবং এই 5টার ভিন্ন ভিন্ন 5টা কালার আছে। এই 5টা কালার কিসের প্রতিনিধিত্ব করে? 5টা মহাদেশের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, এই 5টা কালার কিসের প্রতিনিধিত্ব করে? 5টা কালার হচ্ছে 5টা মহাদেশের প্রতিনিধিত্ব করে। তারপরে আসি 21 নম্বরে আমরা, গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তন করেন কে? দেখো, এই কোশ্চেনটা হচ্ছে আইসিটির কোশ্চেন। এই কোশ্চেন নিয়ে আমি কোনো নীতিবাক্য আওড়াবো না। এইটা হচ্ছে মার্শাল ম্যাকলুহানের, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, গ্লোবাল ভিলেজ হচ্ছে মার্শাল ম্যাকলুহানের। এটা ওই রকমই। আর এইটা হচ্ছে বোনাস পয়েন্ট, কিছু নাম্বার দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যে প্রশ্নটা সবাই পারবে, এই প্রশ্নটা হচ্ছে এইরকম একটা কোশ্চেন, যেই প্রশ্নটা কি পারবে, সবাই পারবে, সবার জন্য বোনাস। ঠিক আছে, এটা ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো, আমি পড়ে এসেছি, সবাই জানে মার্শাল ম্যাকলুহান হচ্ছে কি গ্লোবাল ভিলেজের প্রবর্তক, ধারণার প্রবর্তক। ওকে, তারপরে আসি আমরা 22 নাম্বারে, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? দেখো, এখন ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে, এই প্রশ্নের যদি উত্তর বের করতে যাই, প্রথম আমাদেরকে বের করতে হবে তাহলে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কোনটা। হ্যাঁ, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার হচ্ছে কোনটা জানো? বলো তো একটু। প্রথম ফ্লাইওভার হচ্ছে মহাখালী ফ্লাইওভার। ঠিক আছে, মহাখালী ফ্লাইওভার। এখন এই মহাখালী ফ্লাইওভার তোমার হচ্ছে যে 2001 সালে কাজ শুরু হয় আর শেষ হয় হচ্ছে 2004 সালে। ঠিক আছে, 2004 সালে। সো 2004 সালে কে ক্ষমতায় ছিল একটু বলো তো? 2004 সালে কে ক্ষমতায় ছিল? জিয়াউর রহমান? না, জিয়াউর রহমান ততদিনে কবরের নিচে। তারপরে হুসেইন মোহাম্মদ এরশাদ? না, সে ক্ষমতায় ছিল না। তারপরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ?
না, উনিও ক্ষমতায় ছিলেন না। উনার নামে ঢাকা গুলশানে একটা পার্ক আছে, কিন্তু উনি ক্ষমতায় ছিলেন না তখন, মানে প্রধানমন্ত্রী ছিলেন না। প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তখন বেগম খালেদা জিয়া। ওকে, সো এই কোশ্চেনটা আসছে হচ্ছে কোত্থেকে? তোমার, তুমি ধরতে পারো এটা একটা সাম্প্রতিক বিষয় বলে হইতে পারে, কারণ আহ 5ই আগস্টের পর থেকে বিএনপি কিছুটা নতুন ক্ষমতায় আছে অনানুষ্ঠানিকভাবে। সো এই কোশ্চেনটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার 2004 সালে, যখন 2004 সালে 3 নভেম্বর এটা হচ্ছে যে কি হয়, এটা উদ্বোধন হয়। ঠিক আছে, 3 নভেম্বর, আমি তারিখটা বলে দিলাম। ওকে, তারপরে 23 নম্বরে আমরা আসি, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম। দেখো, আমি একটা একটা জিনিস বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট টাইমের কোশ্চেনও কিন্তু রিপিট করে। ঠিক আছে, এইটার একটা জলযান্ত্র উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। 21-22 সেশনের কোশ্চেন 23-24 সেশনে রিপিট হয়েছে। আবার দেখো, 23-24 সেশনের কোশ্চেন 24-25 সেশনে, মানে গত বছরের কোশ্চেন এবছরে রিপিট করে দিছে। এটা কি? এটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম। এই অভিযানটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। ঠিক আছে, যেটা অপারেশনটা হামাস শুরু করে কবে? 7 অক্টোবর 2023-এ। ঠিক আছে, 7 অক্টোবর 2023-এ। আর এখানে হচ্ছে অপারেশন আয়রন সোর্ড। ঠিক আছে, সোর্ডস হবে এখানে, অপারেশন আয়রন সোর্ডস। এই অপারেশন আয়রন সোর্ডস যেটা, সেটা হামাসের বিরুদ্ধে মানে পাল্টা আক্রমণ করে। ঠিক আছে, ইসরায়েল পাল্টা আক্রমণ যেই করে, সেই পাল্টা আক্রমণটাকে বলা হচ্ছে অপারেশন আয়রন সোর্স। এটা হচ্ছে তার ঠিক পরের দিন, 8 অক্টোবর। ঠিক আছে, এটাও হচ্ছে 2023-এ, 8 অক্টোবর 2023, অপারেশন আয়রন সোর্স। আর হামাসেরটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। ঠিক আছে, রিসেন্টলি এই যুদ্ধটা বিরতি হয়েছে, সো এই জন্য হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ ছিল আগের থেকেই। তারপর দেখো, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? দেখো, ওয়ান বেল্ট ওয়ান রোড এই জিনিসটা কি আগে দেখি। এখন বেল্ট মানে হচ্ছে যে, ওয়ান বেল্ট মানে হচ্ছে সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো আছে সেইগুলো, এবং রোড মানে হচ্ছে রাস্তা। ঠিক আছে, দেখবা চীন নতুন নতুন অর্থনৈতিক পরিকল্পনা সামনে নিচ্ছে, এবং এই অর্থনৈতিক পরিকল্পনা সামনে নেওয়ার জন্য চীনের 2টা ব্যাংক আছে, যেই ব্যাংকগুলো প্রচুর পরিমাণে ঋণ দেয়। সেই ব্যাংকগুলোর নাম হচ্ছে AIIB, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আহ, একটা হচ্ছে AIIB, আরেকটা হচ্ছে যে NDB। ঠিক আছে, এই 2টা ব্যাংক প্রচুর পরিমাণে ঋণ দেয়, এবং চীনের একটা অর্থনৈতিক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটারই একটা অংশ হচ্ছে যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ। ঠিক আছে, সো এই পরিকল্পনাটা হচ্ছে যে চীনের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে গঠিত, এবং সেই দেশগুলোর সাথে কানেক্টেড। তো এইটা হচ্ছে যে চীনের। ঠিক আছে, এইটা হচ্ছে চীনের। আর যেটার কথা বললাম AIIB আর হচ্ছে যে NDB, এই NDB AIIB কিন্তু প্রচুর পরিমাণে ঋণ দেয়। আমরা এর আগে দেখতে পেয়েছি শ্রীলঙ্কাকে প্রচুর পরিমাণে ঋণ দিয়েছে, বর্তমান বাংলাদেশকে ঋণ দিচ্ছে। তো শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার ফলে যেটা হয়েছিল, সেটা হচ্ছে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যায়। ঠিক আছে, শ্রীলঙ্কা যে দেউলিয়া হয়ে যায়, এবং এরপরে শ্রীলঙ্কার যে বন্দর হাম্বানটোটা বন্দর, সেই বন্দর 99 বছরের জন্য লিজ নিয়ে নেয়। এরকম বহু প্রকল্প করে কিন্তু এই ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ যেটা আছে, সেই ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, তারপরে আসি 25 নম্বরে। কোন দেশ যোগদানের পর ব্রিক থেকে নামকরণ করা হয় ব্রিক্স? দেখো, কোন দেশ যোগদানের পর, দেখো আগে আমরা একটু এই BRIC এইগুলোর ফুল ফর্ম দেখি। বিতে আমরা দেখতে পাবো হচ্ছে ব্রাজিল, তারপরে আরতে দেখতে পাবো রাশিয়া, তারপরে আইতে দেখতে পাবো ইন্ডিয়া, তারপরে আমরা দেখতে পাবো সিতে চায়না। ঠিক আছে, আর এসতে কি হয়? তোমাদেরকে ব্রিক্স এর ফুল ফর্ম তো অনেকবার পড়িয়েছি, লিখে লিখে পড়িয়েছি। এসতে হয় হচ্ছে সাউথ আফ্রিকা, নট সুইডেন, নট সিঙ্গাপুর, নট সৌদি আরব। ঠিক আছে, সাউথ আফ্রিকা। ওকে, তার মানে 25 নম্বরের আনসার হচ্ছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, 25 নম্বরের আনসার কি?
25 নাম্বারের আনসার হচ্ছে সাউথ আফ্রিকা, ব্রিক্স। তারপরে দেখি 26, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম। তোমরা দেখো 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সিরিয়ায়ও এরকম একটা বড় গণ অভ্যুত্থান হয়। সেই গণ অভ্যুত্থানে 25 বছরের শাসক, স্বৈর শাসক, আমাদের আমাদের স্বৈর শাসকের মতো সেইখানকার স্বৈর শাসক বাশার আল আসাদ কিন্তু পালাতে বাধ্য হয়। কাদের নেতৃত্বে এই বিপ্লবটা গড়ে উঠেছিল? তারা হচ্ছে হায়াত তাহরির আল শাম। ঠিক আছে, হায়াত তাহরির আল শাম। তাদের নেতৃত্বে কি? তাদের নেতৃত্বে হচ্ছে যে এই আন্দোলনটা গড়ে উঠেছিল, যে আন্দোলনের ফলে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ঘটে। তারপরে 27 নাম্বার দেখি, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? দেখো বর্তমানে এই জিনিসটা নিয়ে কিন্তু, বর্তমানে না শুধু 2000 2014, 2018, 2014, 2018 এবং 2024 এই তিনটা নির্বাচনেই একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা ছিল, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেন নির্বাচন হবে না। এই জিনিসটা নিয়ে দেশ বিদেশ উত্থাল পাথাল হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তার মানে হচ্ছে যে যেই দল ক্ষমতায় থাকবে তাদের অধীনেই নির্বাচনটা হবে। এই জিনিসটা করেছিল কে? এই জিনিসটা করেছিল হচ্ছে আওয়ামী লীগ। আমি তোমাদেরকে বলেছি যে সংবিধানটা সব সময় যেই দল ক্ষমতায় থাকে সেই দল নিজের মতো করে সংবিধানটাকে চেঞ্জ করে সংবিধানে নতুন সংশোধনী এনে, আর আনে কি জন্য? আনে মূলত হচ্ছে নিজের সুবিধার জন্য। ঠিক আছে, এরকম একটা তোমাদেরকে আওয়ামী লীগের ক্ষেত্রে উদাহরণ দিলাম, বিএনপির ক্ষেত্রে একটা উদাহরণ দিই। 14তম সংশোধনী, এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী, মানে 15তম সংশোধনীতে আওয়ামী লীগ এই কাজটা করছে। এর ঠিক আগের সংশোধনী মানে চতুর্দশ সংশোধনী যেটা, সেটাতে তোমার হচ্ছে যে প্রধান বিচারপতির বয়স 65 থেকে 67-তে নেওয়া হয়েছিল। কেন নেওয়া হয়েছিল এই ব্যাপারটা তোমাদের সাথে আমি আলোচনা করছি অফলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে সবকিছু আলোচনা করা যায় না, সো তোমরা ব্যাপারটা বুঝে নিবা। ঠিক আছে, সংবিধান সংশোধনী হয় এই সব কারণে। তারপরে 28 নম্বরে আসি, নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? ভেরি কমন কোশ্চেন, ভেরি এক্সপেক্টেড কোশ্চেন। এরপরে আর কিছু বলার নাই এই কোশ্চেনটা নিয়ে। শূন্য ক্ষুধা। ঠিক আছে, শূন্য ক্ষুধা। ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একটা প্রশ্ন অবধারিত ছিল 3-0। ঠিক আছে, ওনার যে 3-0-এর যে ধারণা, সেই ধারণার থেকেই প্রশ্নটা আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ছিল। আরেকটা ছিল, সেটা হচ্ছে নোবেল, কিন্তু নোবেলের কোশ্চেনটা হচ্ছে চারুকলাতে চলে আসার কারণে এইটা সবচেয়ে বেশি ফেমাস হয়ে যায় এবং এই কোশ্চেনটাই হচ্ছে এখানে আসে। 29 নম্বরে আসি, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? অভিশংসিত মানে হচ্ছে যে প্রেসিডেন্টকে অপসারণের একটা প্রক্রিয়া। ঠিক আছে, প্রেসিডেন্টকে অপসারণের একটা প্রক্রিয়া। এখন প্রেসিডেন্টকে অপসারণ করতে কি লাগে? প্রেসিডেন্টকে অপসারণ করতে লাগে হচ্ছে যে সংসদে 3/2 ভোট লাগে। ঠিক আছে, 3/2 ভোট যদি হয় তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তো সম্প্রতি কোন দেশের হয়েছে? সম্প্রতি হয়েছে হচ্ছে দক্ষিণ কোরিয়ার। ঠিক আছে, জানুয়ারি মাসেই কিন্তু, 15 জানুয়ারি। 15 জানুয়ারি। ওকে, আর সর্বশেষ কোশ্চেন আমরা চলে যাই, মানে এইটা তো রিসেন্ট কোশ্চেন, এখানে বলার কিছু নাই। সর্বশেষ কোশ্চেনে চলে যাই। 30 নাম্বার, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম। দেখো আবু সাইদকে নিয়ে অঙ্কিত যে শিল্পকর্ম, সেটা হচ্ছে আবু সাইদ যে এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, সেই 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা শিল্পকর্ম, এটার নাম হচ্ছে উন্নতম মসির। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে উন্নতম মসির। আর আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসাটা অবধারিত ছিল, মেডিকেলে আসছে, বিউপিতে আসছে। মানে এই বছরের পরীক্ষাগুলোতে কি হবে? এই বছরের পরীক্ষাগুলোতে আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক এবং আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসবে। সো ব্যাপারটা হচ্ছে এই ছিল 30টা প্রশ্ন। এই 30টা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির 2024-25 সেশনের সাধারণ জ্ঞানের বি ইউনিটের প্রশ্ন। সো আমি আশা করছি যে প্রশ্নগুলো খুবই সহজ ছিল এবং আমাদের পড়ানোর মধ্য থেকে ছিল, বেশিরভাগ ছিল রিপিট কোশ্চেন এবং কিছু প্রশ্ন ছিল ধারণা করা গেছে যে প্রশ্নগুলো আসতেই পারে, আসবে এরকম প্রশ্ন। সো আমি আশা করতেছি যে তোমরা যারা আমার শিক্ষার্থী আছো তাদের
পরীক্ষা খুবই ভালো হয়েছে, বিশেষ করে সাধারণ জ্ঞান অংশ। আমি তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা বিগত ৩-৪ মাসে এবং বিগত ১২ বছরে যে স্বপ্নটা লালন পালন করে এসেছো, সেই স্বপ্ন লালন পালন করে বিগত ৪ মাসে যে পরিশ্রম করেছো, সেই পরিশ্রম যেন আল্লাহ সফল করে, সেজন্য আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরাও আমার জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে বিজয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।